বাংলায় কত রুগী যে আপনি মেরেছেন এই ভুয়ো ওষুধ জাল ওষুধ খাইয়ে তা তদন্ত করতে দিদি আপনি পারবেন না। আর আপনি কিছু জানতেন না এ কথা আমি বিশ্বাস করি না। খুব ভালো তো দুনিয়া ডাক্তাররা দেখিয়ে দিল, তারা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে, পশ্চিমবঙ্গের সমাজকে, আমাদের সকলকে, আমরা যারা রাজনীতি করি, যে আন্দোলন এবং সেবা একসঙ্গে করা যায়। এ কথাটা আমি অনেক আগে বলেছিলাম, মনে করে দেখুন আপনাদেরকে বলেছিলাম আন্দোলন হোক সেবা হোক একটা হাইব্রিড ব্যবস্থা হয়তো ডাক্তারদের আগামী দিনে গ্রহণ করতে হবে, মনে করে দেখুন আমি বলেছিলাম। আজকে ডাক্তাররা আন্দোলনও করছে, পাশাপাশি তাদের দাবির জন্য আন্দোলন এই সেবাও দিচ্ছে। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের কর্তব্য অবহেলার জন্য, উদাসীনতার জন্য এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে। বাংলায় কত রুগী যে আপনি মেরেছেন এই ভুয়ো ওষুধ জাল ওষুধ খাইয়ে তা তদন্ত করতে দিদি আপনি পারবেন না। আর আপনি কিছু জানতেন না এ কথা আমি বিশ্বাস করি না। বাংলার কেউ বিশ্বাস করেন যে আপনি কিছুই জানতেন না। আজকে যারা অভিযোগ করছে সে অভিযোগপত্র, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অভিযোগ যারা করছে সে অভিযোগের পত্র হুবহু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে। আপনার কাছে যেগুলো গেছে আপনিও পাঠিয়ে দিয়েছেন তাদের ঘরে। চোরকে বলছেন চুরি করতে আর গৃহস্থকে বলছেন সাবধান হতে। আমাদের দাবি জাল ওষুধ খাইয়ে, জাল ওষুধের ট্রিটমেন্ট করে আমাদের এই রাজ্যে কত মানুষের মৃত্যু হয়েছে তার তদন্ত হোক। যদি হিম্মত থাকে, হিম্মত থাকলে তার তদন্ত করুন। জাল ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী সে ঘটনাচক্রে স্বাস্থ্যমন্ত্রী, সে ডাক্তারদের সঙ্গে কথা বলেছে মানে এটা নয় সে ডাক্তারদের সব কথা মেনে নিয়েছে। নিরুপায় হয়ে তাকে ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে। যে তেজ যে দৃঢ়তা তিনি ডাক্তারদের বিরুদ্ধে দেখিয়েছিলেন, ধমক চমক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, জনসভায় বক্তৃতা দিতে গিয়ে সাপের ফোঁস করার গল্প, ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করার গল্প, ডাক্তারদের ভয় দেখাতে কোনো ত্রুটি তিনি করেননি। কিন্তু অকুত ভয় ডাক্তার সমাজ, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা, অকুত ভয় যে ডাক্তার সমাজ জুনিয়র ডাক্তার তাদের দৃঢ়তার কাছে হার মেনেছেন, মানুষের প্রতিবাদের কাছে হার মেনে মমতা ব্যানার্জি নিতন্ত বাধ্য হয়ে আজকে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই, তিনি এগুলো ভুলে গেছেন। তিনি বদলা নেবেন, তার জন্য তিনি অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন বদলা নেবার, মিলে নেবেন আমার কথা। সি ইজ এ ভেঞ্জফুল লেডি, সে চেষ্টা করবে বদলা নেবার। তাই ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেলেও ডাক্তার সমাজে মনে রাখতে হবে যে আপনাদের আন্দোলনের ভার বজায় না রাখলে আপনারা আপনাদের বিপদ ডেকে আনবেন। যারা জুনিয়র ডাক্তার তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তার এবং বিভিন্ন নার্সিং হোম যারা চালাচ্ছেন সেই সমস্ত ডাক্তারদেরও আজকের এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। খুব বড় সর্বনাশ হয়ে গেছে এই বাংলার। আগামী দিনে কারা ডাক্তার হচ্ছে, সেই ডাক্তারদের মধ্যে কাদের কি যোগ্যতা আমরা জানি না, আমরা অন্ধকারে। তাদের মধ্যে ভালো ছেলে যেমন আছে, পয়সার বিনিময়ে ভুয়া ডাক্তারও তৈরি হচ্ছে। আমরা কোথায় যাব? গোটা ব্যবস্থায় ঘুম ধরে গেছে। যদি গোটা চিকিৎসা জগতে ঘুম ধরে যায়, বড় ভয়ঙ্কর কাহিনী আমাদের কাছে আসছে যে 2 নম্বরই ওষুধ, মিথ্যা ওষুধ, সে ওষুধ আমাদের উপর ব্যবহার হয়েছে, তাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। দিদি বলছিলেন যে মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার তারা নাকি ডিউটি করেনি বলে 29 জন লোকের মৃত্যু হয়েছে। আমাদের দাবি জাল ওষুধ খাইয়ে, জাল ওষুধের ট্রিটমেন্ট করে আমাদের এই রাজ্যে কত মানুষের মৃত্যু হয়েছে তার তদন্ত হোক। যদি হিম্মত থাকে, হিম্মত থাকলে তার তদন্ত করুন। জাল ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে, 2 নম্বর ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে। আমি না, ডাক্তাররা বলছে। অপারেশন করার পর অপারেশন সফল হয়েছে, কিন্তু যে ওষুধ সে ওষুধ কাজ করছে না, ফলে যাদের বেঁচে যাওয়ার কথা তারা মারা যাচ্ছে। এই বাংলায় এই মুখ্যমন্ত্রীর আমলে, এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে তার বিচার কে করবে? তার তদন্ত কে করবে? অথবা আন্দোলন থামালে চলবে না, চলবে না, চলবে না। কেন বসবে? কেন বসবে?
সরকারি মদতে সবকিছু হয়েছে। এত বড় দুর্নীতি সরকারি মদত ছাড়া সম্ভব বলুন তো? লাশ বিক্রি হয়ে যাচ্ছে, হাড় বিক্রি হয়ে যাচ্ছে, ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে, বজ্র পদার্থ বিক্রি হয়ে যাচ্ছে। কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রী জানতো না, কোনো কিছুই বাংলার পুলিশ জানতো না। আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলি বলুন? কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছে, কারণ তিনি দেখেন আমার ভোটে জেতা নিয়ে কথা, ভোটে জিততে অসুবিধা নাই, অতএব বাংলার মানুষ ভোগে যাও। ভোটে জিততে অসুবিধা নাই, বাংলার মানুষ তোমরা ভোগে যাও। আমার ভাগে যেন কম না পড়ে, তোমাদের ভাগ্যে আমার কিছু দেওয়ার নাই, আমার ভাগে যেন কম না পড়ে, বাকি তোমরা ভোগে যাও। ডাকতেই পারে, বহুত্তর আছে নিরুপাক্ষ সন্ধিগত শেষ কথা নয়। গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত, গোটা ব্যবস্থাটা ক্যান্সারাস হয়ে গেছে। যেখানে গোটা ব্যবস্থা ক্যান্সারাস, সেখানে থেরাপিও আরো করা দরকার। সব রকম থেরাপি সেখানে অ্যাপ্লাই হওয়া দরকার। সিধা কথা এখানে কাজ হবে না। আর মানেটা কি? পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা হাসপাতাল বলুন, বাংলার মুখ্যমন্ত্রী সাধের যে সুপার স্পেশালিটি, সব জায়গায় পরিকাঠামো বলে কিছু নেই, পরিকাঠামো ভেঙে পড়েছে। তাই আজকে প্রাইভেট নার্সিংহোম এবং যাদের পয়সা আছে তারা সব বাইরের রাজ্যে চলে যাচ্ছে, আর এখানে যারা থাকে তাদের ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে। রাজ্যকে রাজ্য সরকারের দায়িত্বে হাসপাতাল জেলা আমরা জানি, যাই না তা না, কিন্তু কে দায়িত্ব নেবে? যেখানে সরকারের তরফ থেকে যারা প্রতিনিধি, যারা সরকারের রোগী কল্যাণ সমিতির মাথা, যারা বড় বড় কলেজের বড় বড় পদে বসে আছেন, আজকে তারা যদি এই ঘটনা ঘটায়, তাহলে কার কি বলার আছে? দিল্লি থেকে কে কি করবে আমার জানা নাই, কিন্তু দিল্লির তৎপর হওয়া উচিত। দিল্লির তরফ থেকে আরো তদন্ত করা উচিত, কারণ দিল্লির তরফ থেকে অর্থ তো পাচ্ছে। মেডিকেল কাউন্সিল অফ বেঙ্গল, যেমন যে মেডিকেল কাউন্সিল অফ দিল্লিও আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াও আছে, তাই কেউ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আজকে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ছাত্র এবং ছাত্রীদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনার কথা বেরিয়ে আসছে, তাতে মর্মাহত শুধু নয়, বাংলার মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগছে। ছাত্রীদেরকে রাত্রেবেলায় মদের আসরে ডেকে পাঠানো হতো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রীদের, সেখানে বেছে বেছে কাউকে রাখা হতো, কাউকে বলতো তো যাও। তারপর যাদেরকে রাখা হতো তাদের সঙ্গে কি হতো ছাত্রীরা জানে, তাদেরকে সিনিয়র যারা অফিসার স্বাস্থ্য দপ্তরের, তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো। যদি না তাতে রাজি হতো, যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না করতে, তাহলে তাদের পরীক্ষায় ফেল করে দেওয়া হতো, তাদেরকে ডাক্তার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো। গ্রাম বাংলা থেকে গরিব পরিবারের ছেলেমেয়েরা ঘটি বাটি সম্পত্তি বিক্রি করে আজকে পড়তে যাচ্ছে, তাদের হোস্টেলে থাকতে হয়। সেই হোস্টেলের মধ্যে যদি এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটে, এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটে, যৌন শোষণ হয়, তাহলে বাংলার ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এর তদন্ত কে করবে? কেন এই বাংলাকে আমাদের সহ্য করতে হবে? একটা পরীক্ষায় ফেল পাস করানোর সময় প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, উত্তরপত্র বিক্রি হচ্ছে, সেটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয়, তাহলে কোথায় যাবে বাংলার মা বোনেরা? কোথায় যাব আমরা? বাংলার ছাত্র ছাত্রীদের বলতে চাই যে কাউকে যদি না পান, কমসে কম আমাদেরকে খবর দিন। আমরা আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, তাদের প্রাণ বিসর্জন দিতে হয়, প্রাণ বিসর্জন দিব, মাথায় রাখবেন। কোনো বাজে কথা বলছি না, কোনো আতিশয্য করছি না, সহ্য হচ্ছে না তাই কথা বলছি। আমাদের ঘরের মেয়েদেরকে এইভাবে যৌন শোষণ মানতে রাজি নই। দেখুন, আমি তো এটা প্রথম দিন বহু বছর আগেই বলেছি, কেউ একতরফা জল ছাড়তে পারে না। মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, এখানে এটা একটা রেগুলেটরি বোর্ড আছে, সেখানে ঝাড়খণ্ড সরকার আছে, রাজ্যের সরকার আছে, দিল্লির সরকার আছে। হ্যাঁ, বড় বড় যে বাঁধগুলো রয়েছে, ড্যাম যেগুলো রয়েছে, সেখানটায় মাটি কাটার সমস্যা আছে, ড্রেজিং করার নিশ্চয়ই সমস্যা আছে। আপনি ফারাক্কায় যান, সেখানেও একই সমস্যা। ভারতবর্ষে যতগুলো ড্যাম আছে সেখানে ড্রেজিং করার প্রচুর সমস্যা আছে, অস্বীকার আমরা কেউ করছি না। তার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা করা উচিত, কিন্তু সেইটাকে অজুহাত দেখিয়ে আমি যে কিছু করলাম না তার জন্য সাফাই গাওয়াটা ঠিক নয়। কারণ আমরা যখন জানি ওখানে
জল যখন তখন ছেড়ে দিতে পারে, তাহলে আমার রাজ্যে যে নদীগুলো আছে সেই নদীগুলোর জল বহন করার ক্ষমতা বাড়াতে হবে আমাকে। তার জন্য 100 দিনের কাজ ছিল। 100 দিনের কাজ চুরি না করে নদীকে কাটাই করলে, নদীর পলি সরালে আরামসে হয়ে যেত। নদীর বালি সরিয়ে নদীর গর্ত বাড়ালে, নদীর জল ধারণ ক্ষমতা বাড়ালে অনেকটা ঠেকাতে পারতাম আমরা। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ এগুলো এগুলোকে আমরা আটকাতে পারি না, মানুষের ক্ষমতার বাইরে। কিন্তু আমরা কি করতে পারি? তার তীব্রতাকে হ্রাস করতে পারি, তার তীব্রতাকে কমাতে পারি। পশ্চিমবঙ্গ সরকার সেটা করেনি। আর যখন ঘটে গেছে, প্রতি বছর যখন বান হয়, বানের পর ত্রিপল নিয়ে যাবে, বানের পর কন্ট্রাক্টর নিয়ে যাবে, বানের পর বালি আর বাঁশ নিয়ে যাবে। গঙ্গার, পদ্মার এই ভাঙন আর ডিবিসির এই জল ছাড়ার এই তীব্রতা বাঁশ দিয়ে ঠেকানো যাবে না। বরং বাঁশ আমাদের জন্য, আমাদের জীবনে বাঁশ হওয়ার আগে, আমাদের জীবনে বাঁশ দেওয়ার আগে আপনি অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, অর্থাৎ শুখা মরশুমে কাজ করে আমাদেরকে রক্ষা করা উচিত ছিল। সেটা আপনি করেন। আপনি দেখান তো, বন্যা নিয়ন্ত্রণে কত টাকা রাজ্য সরকার খরচ করেছে, ভাঙন নিয়ন্ত্রণে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে, বলুন বলুন, তদন্ত হোক। এখন যেই বন্যা আসবে ম্যানমেড, তা না হলে বলবে গডমেড, আল্লামেড। আমি বলছি এটা ওম্যানমেড, আপনার ভুলের জন্য হয়েছে। এখনো রেফার রোগ